ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা পিভিএসএস সিরিজে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন্স 2024-এর যে এক্সামটা হলো রিসেন্ট, তার ম্যাথস এবং রিজনিংয়ের যে 50 কোশ্চেন ছিল সেটা আমরা আজকে ডিসকাস করব দুটো পার্টে। ঠিক আছে, আজকে আমি 25টা কোশ্চেন ডিসকাস করব, নেক্সট দিন 25টা কোশ্চেন ডিসকাস করব। ওকে, চলো লেট স্টার্ট। আর যারা এই টাইপের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, আর যদি ভালো লেগে থাকে অঙ্কগুলোর সলভিং প্রসেস তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছি শূন্যস্থান পূরণ করুন। ওকে, দেখো তোমার এইখানে দুটো গ্যাপ দেওয়া আছে, দুটো লেটার চেঞ্জ, তাহলে বুঝতেই পারছো এটা ডাবল সিরিজে দেওয়া আছে। তাহলে তুমি একটা বাদে একটা খেয়াল করো, এম এন তারপরে পি তারপরে কি হবে, তাই তো? এম থেকে এন দেখো কত বেড়েছে, +1। তারপরে এন থেকে পি, এন হচ্ছে 14, পি হচ্ছে 16, ঠিক আছে, না +2 হয়েছে। তাহলে +1 +2, তাহলে তারপরে একটা +3 হবে। তাহলে পি এর পজিশন ভালো কত তোমার 16, 16 + 3 কত 19, 19 মানে কে হবে, এস হবে। তাহলে তোমার যেটা অ্যান্সার হবে তার প্রথমটা হবে এস, একমাত্র অপশান ডিতে প্রথমে এস আছে, আর কোথাও এস নেই, তাহলে এইটাই হবে অ্যান্সার, ব্যাস। ওকে, আর সময় নষ্ট করবে না। নেক্সট কোশ্চেন, এরপর আসছে কোশ্চেন নাম্বার 2। বলেছে কোন দুটি চিহ্ন পরস্পর স্থান বিনিময় করলে ইকুয়াল টু চিহ্নের উভয় পক্ষের মান সমান হবে। ঠিক আছে, দেখো এইখানে তুমি জাস্ট প্রথমে মানে কোন অপশানটা টেস্ট করবে সেইটা আমি দেখাচ্ছি। দেখো কিভাবে সেটা ধরতে হবে। সরি, দেখো এইখানে দেখো 10 আছে, 10-এর পরে ভাগ সাইন দিয়ে 3 আছে, 10কে তো আর 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এই ভাগ সাইনটা অবভিয়াসলি ইন্টারচেঞ্জ হবেই। ঠিক আছে, তাহলে কোন কোন অপশানে দেখো ভাগ সাইন ইন্টারচেঞ্জ আছে, অপশান এ আর বিতে, তাহলে অপশান সি আর ডি অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে গেল। পড়ে থাকলো তোমার অপশান এ আর বি। এবারে দেখো ভাগ আর গুণ যদি ইন্টারচেঞ্জ করি, দুটো জায়গায় গুণ হয়ে যাবে, এখানে গুণ হয়ে যাবে, এখানে গুণ হয়ে যাবে, তাহলে সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু যে নাম্বারটা দেওয়া আছে ইকুয়াল টু, সেটা খুব একটা বড় না। এইগুলোর মোটামুটি যে 20 আছে মানে 23, মানে খুব একটা যে বড় হয়েছে তা নয়। ঠিক আছে, সেই জন্য গুণ সাইন কখনোই হবে না, সেই জন্য অ্যান্সার হবে অপশান এ। ঠিক আছে, আমি অঙ্কটা না করেই এই অপশান এ তোমাদেরকে সিলেক্ট করে দিলাম। এবারে তোমরা যদি কনফার্ম হতে যাও দেখো করে নাও, দেখো এইটাই মিলে যাবে। তাহলে 2 × 10, তারপরে হচ্ছে কি দুটোই প্লাস সাইন হয়ে যাবে, প্লাস আর ভাগ যেহেতু ইন্টারচেঞ্জ, তাহলে +3 + 20, তারপরে দুটোই এই দুটো ভাগ হয়ে যাবে, দুটো প্লাস দুটো ভাগ, তাহলে এইটা ভাগ, আর ভাগ 4 ভাগ 5 - 1। ওকে, তাহলে ইকুয়াল টু কত হবে দেখো, প্রথমে এইটা গুণের কাজ করে নাও, 20 + 3 প্লাস হচ্ছে এইখানে দেখো দুটো ভাগ আছে, তাহলে পরপর এই যে 20/4 × 5 হবে। এরকম করে 2, 3, 4, 5টা যদি এরকম ভাগ থাকে, পরেরগুলো সবগুলো গুণ হয়ে ভাগ হয়ে নিচে বসে যাবে। ওকে, -1। এবার দেখো 4 × 5 = 20, এটা কেটে যাবে, তাহলে 1 হয়ে গেল। তাহলে তোমার কত হয়, 20 × 3 = 23, 1 - 1 মানে আলটিমেটলি 23 হলো অ্যান্সার, মিলে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমি দেখো এইটা করার দরকার পড়ে না, আমি সেটা তোমাদের করে দেখালাম। ঠিক আছে, তাহলে এখানে হলো অ্যান্সার এ। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, তাহলে সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন প্রতি পরীক্ষায় রেগুলারলি দেয়। জাস্ট কি করবে, প্রথম ক্ষেত্রে যেটা ভাগশেষ আছে সেটাকে 29 দিয়ে ভাগ করে দাও, যা রিমাইন্ডার হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 29 দিয়ে আমরা 63কে ভাগ করি, তাহলে 29 2 হচ্ছে গিয়ে 58, 58। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে 8 5 13 5, তাহলে এই অ্যান্সার হবে রিমাইন্ডার 5, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 4। দেখো এটা হচ্ছে ব্লাড রিলেশনের প্রবলেম, ফ্যামিলি ট্রি ড্র করতে হবে। ফ্যামিলি ট্রি ড্র করার ক্ষেত্রে আমি কতগুলো সাইন ইউজ করি, কি না, প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে গিয়ে মেল, আর হচ্ছে মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে ফিমেল, আর হচ্ছে গিয়ে প্লাস সাইন উইদিন সার্কেল, সেটা হচ্ছে গিয়ে কাপল, মানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। কাপল মানে আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভেবে বসে না, ঠিক আছে, এখানে কাপল মানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ।
ঠিক আছে। তাহলে আর হচ্ছে কি একটা মনে রাখতে হবে যে আপার জেনারেশন উপরে লিখতে হবে, লোয়ার জেনারেশন নিচে লিখতে হবে। এই কনসেপ্টগুলো ইউজ করে আমরা ফ্যামিলি ট্রি ড্র করব। ওকে, এবার বলেছে এ হলো সি এর বাবা, তাহলে সি এর বাবা হলো এ, দেখো আপার জেনারেশন এ, সেই জন্য এ উপরে লিখলাম। এ হচ্ছে বাবা যেহেতু, তাহলে প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট মেল হয়ে গেল। ডি হলো বি এর পুত্র। আচ্ছা, আমরা এ সির মধ্যে এখনও পর্যন্ত ডি বি পাইনি, তাহলে এটা ছেড়ে রাখি। ই হলো এ এর ভাই, তাহলে এ এর ভাই হচ্ছে ই, এর ভাই হয়ে গেল। সি হলো ডি এর বোন, সি হলো ডি এর বোন, তাহলে সি হচ্ছে গিয়ে ফিমেল ডি এর বোন। এবার ডি হলো বি এর পুত্র, দেখো ডি হলো বি এর পুত্র, তাহলে এইখানে তোমার এর সঙ্গে বি এর তোমার হাজব্যান্ড ওয়াইফ রিলেশান হতে হবে। ঠিক আছে, এটাকে আমরা সার্কেল করে দিলাম, করে এরা কাপেল হয়ে গেল। একে আমি প্লাসটা এদিকে দিয়ে দিলাম। দেখো এই যে বলেছিলেন না ডি হলো বি এর পুত্র, তাহলে বি এখানে মা, তার পুত্র মানে এ হচ্ছে কি প্লাস, ব্যাস আমাদের ছবি আঁকা হয়ে গেল। তাহলে বি ই এর কে হবে, বি ই এর কে হবে, ই এর দেখো ই এর ভাই হচ্ছে এ, তার ওয়াইফ, তাহলে ভাতৃবধূ হবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 5। দেখো লেটার সিরিজের প্রবলেম এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য কী করতে হবে তোমাকে, কাউন্ট উইথ গ্যাপ, কতগুলো লেটার আছে উইথ গ্যাপ কাউন্ট করো। দেখো কতগুলো আছে, 3, 3, 6, 3, 9, 3, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা, তাহলে তুমি এটা 5টা 5টা করে ভেঙে নাও। ঠিক আছে, যখনই 20টা 15টা 25টা হবে, 5-এর মাল্টিপল হলেই 5টা 5টা করে ভেঙে নেবে। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5, এইখানে একটা গ্রুপ ফর্ম হলো 1 2 3 4 5, এইখানে একটা গ্রুপ ফর্ম হলো 1 2 3 4 5, এইখানে একটা গ্রুপ ফর্ম হলো। তাহলে একটু খেয়াল করো, লাস্ট গ্রুপে লাস্ট 4টা তোমার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সবগুলোরই লাস্ট 4টা কম্পেয়ার করো। এই সেকেন্ডটায় দেখো বি সি, তারপরে যদি এ বসিয়ে দাও, হ্যাঁ বি সি এ এ, হ্যাঁ এইখানে বি, এইখানে দেখো বি আছে, তাহলে এখানে যদি সি বসাও এ এ, দেখো লাস্ট 4টে মিলে গেল। এবার প্রথম গ্রুপটা পুরো কমপ্লিট হয়ে গেল, তাহলে গ্রুপটা কি দাঁড়ালো, বি বি সি এ এ, বি বি সি এ এ, বি বি সি এ এ, BBCA। তাহলে এখানে সিমিলার গ্রুপ সবগুলো ফর্ম করেছে, ব্যাস মিলে গেল। তাহলে আমাদের অ্যান্সার কত হবে না, CBACB, 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 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 6। বলেছে কোনো সংকেত অনুযায়ী 1 2 3 মানে ব্রাইট লিটিল বয়, 1 4 5 মানে হচ্ছে গিয়ে টল বিগ বয়, তারপরে 6 3 7 মানে বিউটিফুল লিটল ফ্লাওয়ার। তাহলে কোন সংখ্যা ব্রাইটের সংকেত? আচ্ছা, ব্রাইট কোথায় আছে দেখো, ব্রাইট হচ্ছে গিয়ে প্রথম অপশানে আছে, হ্যাঁ আর কোথাও আছে না, আর কোথাও নেই। তাহলে দেখো 1 2 3-র মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, সেক্ষেত্রে অপশান বি এলিমিনেট হয়ে গেল। এবারে দেখো তোমার এইটাতে কি কি কমন আছে, প্রথম দুটোতে দেখো ব্রাইট লিটিল বয়, বয় কমন আছে, আবার এখানে টল বিগ বয়, এখানেও বয় কমন আছে। তাহলে 1 2 3 আর এখানে হচ্ছে 1 4 5, তাহলে এই 1টা হয়ে গেল তোমার বয় হয়ে গেল। তাহলে আমার 1টাও হবে না অ্যান্সার, সেখান থেকে বুঝে গেলাম। তারপরে দেখো তোমার পরের দুটো এখানে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার, ঠিক আছে, প্রথমটায় দেখো লিটিল আছে, তাহলে এইটার মধ্যে এই যে 2 3 পড়েছিল, আর এইখানে লাস্টেরটার মধ্যে তোমার 6 3, ঠিক আছে। তাহলে এইখানে এই যে দেখো 3, এখানেও 3 আছে, এখানে লিটিল আছে, এখানে লিটিল আছে। তাহলে আমরা বুঝতে পারছি ব্রাইটের জন্য পড়ে থাকলো কি 2, তাহলে আমাদের অ্যান্সার অপশান সি। ওকে, এইভাবে অপশান এলিমিনেট করে করে করতে হবে আর কি। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে স্রোতের প্রতিকূলে একটা নৌকা 45 মিনিটে 12 কিলোমিটার যায়, স্থির জলে নৌকার বেগ 30 কিলোমিটার/আওয়ার হলে স্রোতের গতিবেগ কত? নদীর স্রোতের গতিবেগ ঘন্টায় কত? ঠিক আছে, আচ্ছা স্রোতের প্রতিকূলে আমরা গতিবেগটা পেয়ে যাব, দেখো 45 মিনিটে হচ্ছে কত 12 কিলোমিটার। ওকে, তাহলে হচ্ছে 60 মিনিটে কত বের করে নাও, তাহলে এত ইন্টু 60 বাই হচ্ছে গিয়ে 45, তাহলে 15 3 45, 15 4 60, 3 4 12, 4 4 16,
তাহলে হচ্ছে গিয়ে স্রোতের প্রতিকূলে গতিবেগ কি না হচ্ছে গিয়ে তোমার 16 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, স্রোতের অনুকূলে গতিবেগ মানে কি, নৌকার বেগ মানে 30 কিলোমিটার মাইনাস হচ্ছে গিয়ে স্রোতের বেগ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 16। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু মানে স্রোতের গতিবেগ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়াল টু কী হবে, 30 মাইনাস হচ্ছে 16 মানে হচ্ছে গিয়ে 14 হবে আমাদের অ্যান্সার। স্রোতের গতিবেগ 14 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8 বলেছে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তারা 18% লাভ হতো। ঠিক আছে, দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো এইখানে প্রথমে 10% ক্ষতিতে বিক্রি করছিল -10%, আর 18% লাভে বিক্রি করবে এত টাকা বেশিতে, মানে এটা হচ্ছে +18%। ঠিক আছে, তাহলে এই -10% আর +18% মানে প্রথম ক্ষেত্রে -10%, ঠিক আছে, সেখান থেকে +18% হবে কি করে না, সেখান থেকে তোমার যদি আরও বেশি এই যে 5,600 টাকায় যদি বেশি বিক্রি করে তাহলে এইখান থেকে এইটার ডিফারেন্স কত, এইদিকে -10 আর +18 মানে দুটোকে যোগ হয়ে যাবে মানে 28%। 28%এরই ভ্যালু বলা আছে কত, 5,600 টাকা। ওকে, তোমার চেয়েছে হচ্ছে দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হবে। দেখো বিক্রয় মূল্য চেয়েছে মানে অ্যাকচুয়ালি 20% লাভে যদি বিক্রয় করে তাহলে সিপি যদি তোমার 100% হয়, হ্যাঁ, তাহলে তোমার বিক্রয় মূল্য কী হবে 120%। তাহলে 120%-এর ভ্যালু বের করা একবারে অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তাহলে 28 ইন্টু কত করলে, দেখো এটা হচ্ছে 28 2 56 মানে 200 গুণ করলে, তাহলে এখানে তোমার 120 ইন্টু 200 করে দাও, যা হবে সেটা অ্যান্সার। 12 2 24, তাহলে 24,000 টাকায় ছিল মানে বিক্রয় মূল্য আর কি। 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে না 24,000 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে সে কোশ্চেন নাম্বার 9 বলেছে 4x - দিস ইকুয়াল টু এত হলে এত ইকুয়াল টু কত। জাস্ট তুমি এমনি সিম্পলিফাই করো আর কিছুই নেই। তাহলে 4x - 3y বাই হচ্ছে গিয়ে 2x + 3y ইকুয়াল টু হচ্ছে 1/3। এবার সব এক্সগুলো একদিকে নিয়ে চলে যাও। দেখো এক্স কতগুলো হচ্ছে 3 4 12x আর এদিকে 2x। ঠিক আছে, 12x আর 2x মানে বাদ দিলে একদিকে যখন আসবে তখন 10x হয়ে গেল ইকুয়াল টু, এদিকে দেখো 3 3 9y -9y ওটা ওইদিকে চলে যাবে +9y হয়ে যাবে, আর এদিকে 3y আছে তাহলে 9 3 12y মানে 12y ব্যাস। এবার তাহলে x/y কত হবে না হচ্ছে গিয়ে 12:10 মানে হচ্ছে গিয়ে তোমার 2 কাটলে 2 6 12 2 5 10, তাহলে 6:5 হবে আমাদের অ্যান্সার মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 বলেছে কোনো সংকেত অনুযায়ী কাক যদি চড়াই হয়, চড়াই যদি গরু হয়, গরু যদি গাধা হয়, গাধা যদি পাখা হয়, পাখা যদি মোষ হয়, তবে নিচের কোনটি প্রাণী নয়। ঠিক আছে, দেখো কোনটা প্রাণী নয়, কাক। কাক তো যদি চড়াই তাহলে এটা প্রাণী। তারপরে চড়াইটা কি, যদি গরু তাহলে চড়াইটা হচ্ছে গরু, তাহলে সেটাও প্রাণী। গরু যদি গাধা হয় সেটাও প্রাণী, তাহলে পড়ে থাকলো গাধা। হ্যাঁ, তাহলে এটাই হবে অ্যান্সার। গাধা যদি পাখা হয় তাহলে গাধা, এই যে গাধাটা হচ্ছে পাখা অ্যাকচুয়ালি, তাহলে এটা প্রাণী নয়, এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো, বলেছে 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195, তাহলে হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি হলো। ঠিক আছে, হারিয়ে যাওয়া পাতা দুটির নম্বর সংখ্যা দুটি হলো। আচ্ছা, মানে তোমার 1 থেকে 20 অবধি তুমি প্রথমে যোগ করে নাও। ঠিক আছে, 1 থেকে 20 অবধি পাতার যোগফল কত হবে, 1 + 2 + +20, এর যোগফল কী হবে n × n + 1/2 স্বাভাবিক সংখ্যার সমষ্টি। হ্যাঁ, তাহলে ইকুয়াল টু 20 × n + 1 মানে 21 বাই হচ্ছে কি 2 মানে অ্যাকচুয়ালি হচ্ছে কত, এটা হচ্ছে 10-এ কাটবে। হ্যাঁ, তাহলে 210 হলো 210। তাহলে 210 থেকে তুমি আগে যে বাকি পাতাগুলো তাদের সমষ্টি কত 195 আছে, তাহলে এটা বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকছে কত তোমার 15। ঠিক আছে, এবারে কোন দুটো যোগফল 15 হচ্ছে, দেখো 9 আর 10 এটা 19 হচ্ছে, তাহলে এইটা হতে পারে না। 8 7 15 হচ্ছে, এটা হতে পারে। 6 5 11 এইটা হবে না, আর এইটাও হবে না, তাহলে পড়ে থাকলে একটা অপশান মানে অপশান বি হবে অ্যান্সার।
তাকে হারিয়ে যাওয়া পাতা দুটির সংখ্যা দুটি 8 আর 7 হতে হবে, তবে গিয়ে যোগফল তোমার 15 হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। বলেছে কোনো সাংকেতিক ভাষায় মহীশূরকে এইভাবে লেখা হয়, তাহলে মুম্বাইকে কি লেখা হবে? ঠিক আছে, দেখো MYS, এখানে দেখো MYS মানে প্রথম তিনটে উল্টে গেছে, তাহলে MUM। ঠিক আছে, তাহলে এটাও এদিক দিয়ে করলেও একই থাকবে, MUMই থাকবে, MUM হবে প্রথমে, তাহলে অপশান এ অ্যান্সার, ব্যাস আর চেক করার দরকার নেই। ঠিক আছে, MUM হচ্ছে একমাত্র প্রথম অপশানে আছে, আর বাকিগুলোতে নেই প্রথমে, তাহলে ওটাই একমাত্র অ্যান্সার হবে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 13। কী বলেছে দেখো, বলেছে একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ, ভাজক ভাগশেষের 9 গুণ, ভাজক হচ্ছে 135 হলে ভাজ্য কত? ঠিক আছে, আচ্ছা ভাজক ভাগশেষের 9 গুণ, ভাজকটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে তোমার ডিভিজার কত বলেছে না, হচ্ছে গিয়ে 135। তাহলে বলি আবার দেখো ভাজক ভাগশেষের 9 গুণ। ঠিক আছে, তাহলে তোমার এই রিমাইন্ডার ভাগশেষ ইকুয়াল টু কত হবে? একে তুমি 9 দিয়ে ভাগ করে দাও, 9 গুণ বলেছিল ডিভিজারটা, তাহলে এত বাই হচ্ছে গিয়ে 135 বাই হচ্ছে গিয়ে 9, তাহলে 9 একে 9, 9 5 45। ওকে, তাহলে রিমাইন্ডার আমরা পেয়ে গেলাম। তারপরে আবার দেখো ভাগফল বলছে ভাগশেষের 5 গুণ। তাহলে ভাগশেষ মানে কোশেন্ট, ভাগফল ইকুয়াল টু কী হবে? এই যে প্রথমে বলেছিল একটি ভাগকে ভাগফল ভাগশেষের 5 গুণ, তাহলে ভাগশেষ আমরা 15 পেয়েছিলাম, তার 5 গুণ, তাহলে কোশেন্ট ইকুয়াল টু 15 × 5 মানে 15 × 5 = 75। ওকে, এই আমরা পেয়ে গেলাম সবগুলো। তাহলে এখান থেকে আমরা ভাজ্য মানে ডিভিডেন্ট, ঠিক আছে, ভাজ্য ইকুয়াল টু কী হবে না, হচ্ছে গিয়ে তোমার ডিভিজার ইন্টু কোশেন্ট মানে 135 ইন্টু হচ্ছে গিয়ে কোশেন্ট মানে 75 প্লাস হচ্ছে গিয়ে 15। ওকে, আচ্ছা দেখো তাহলে কত হবে। এখানে দেখো না করে আমরা ডিজিটাল সাম করে করতে পারি কিনা একটু দেখে নিই। হ্যাঁ, কারণ ইউনিট ডিজিট তোমার 5 হবে, সেক্ষেত্রে তোমার অপশান তাই তো 5 5 25 আর 5 না 30 মানে ইউনিট ডিজিট 0 হবে, তাহলে অপশান বি হবে না, অপশান সিও হবে না, এ আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। এবারে এর ডিজিটাল সাম দেখি, এটা 5 একে 6, এটা হচ্ছে 7 5 12, 2 একে 3, আর এখানে হচ্ছে 5 3 8 একে 9, তাহলে এটাতে পুরোটা 0 হয়ে গেল, আলটিমেটলি ডিজিটাল সাম 6 হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি 0। হ্যাঁ, ডিজিটাল সাম 6 হবে কোনটায় দেখো 4 2 6 প্রথমটা আছে, দ্বিতীয়টাই কি 4 2 6 7 8, না এটা হচ্ছে না, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, তোমরা এমনি গুণ করে করে দেখে নিতে পারো, অপশান এই হবে। যখনই বড় বড় গুণ থাকবে তোমরা এই ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করতে পারো, আদারওয়াইজ তোমাকে বেসিক ওয়েতে গুণ করে যোগ করতে হবে। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 14। বলেছে 60 জনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকদের সংখ্যার দ্বিগুণ। ঠিক আছে, রামের স্থান উপরের দিক থেকে 17তম, যদি রামের আগে 9 জন বালিকা থাকে তবে রামের পরে কতজন বালক আছে? ওকে, আচ্ছা 60 জনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকের সংখ্যার দ্বিগুণ, তাহলে বয় ইজ টু গার্ল কতজন না আছে বালিকার সংখ্যা বালকের সংখ্যার দ্বিগুণ। ঠিক আছে, তাহলে বয় যদি 1 ইউনিট হয় তাহলে বালিকার সংখ্যা হচ্ছে 2 ইউনিট। ঠিক আছে, তাহলে 2 একে 3 ইউনিট, তাহলে এখান থেকে আমরা 3 ইউনিট মানে 60, 3 মানে হচ্ছে গিয়ে 60, তাহলে বয় হচ্ছে গিয়ে কত না 1 ইউনিট মানে 20, আর হচ্ছে গিয়ে গার্ল হচ্ছে 2 ইউনিট মানে হচ্ছে গিয়ে তোমার 40। ঠিক আছে, বয় গার্ল আমরা পেয়ে গেলাম। এবারে কি বলেছে রামের স্থান উপরের দিক থেকে 17তম, তাহলে এই দিক থেকে রামের স্থান হচ্ছে গিয়ে 17। ওকে, এখানে হচ্ছে রাম। এবার যদি রামের আগে 9 জন বালিকা থাকে, এর আগে হচ্ছে 9 জন বালিকা আছে। ঠিক আছে, তাহলে এই দিকে হচ্ছে এবার তবে রামের পরে কতজন বালক আছে, তাহলে রামের আগে কতজন বালক আছে সেইটা দেখে নাও 17, তাহলে এর আগে তুমি 17 থেকে 9 বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে না 17 না, এই 16 পর্যন্ত। ঠিক আছে, এই 16 জন তার আগে আছে, সেই 16 জন থেকে 9 জন বালিকা বাদ দিয়ে দাও, বাকি কত থাকছে 9 7 16, তাহলে এই 7 জন বালক
এইদিকে আছে 7 জন আছে, ও একজন, 8 জন, ঠিক আছে। তাহলে 8 জন হলো, 8 জন বালক, তাহলে এই 17 র্যাঙ্ক পর্যন্ত হয়ে গেল। তাহলে পড়ে থাকছে আর কজন, দেখো এখানে টোটাল 20 জন বালক ছিল, তাহলে হচ্ছে কি 20 মাইনাস হচ্ছে 8, হ্যাঁ, তাহলে 12 জন বালক রামের পরে আছে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 15, বলেছে কলোসিয়াম রোম আর বেথলেহেম কোথায় হবে? কলোসিয়াম কোথায় অবস্থিত? রোমে অবস্থিত। তাহলে বেথলেহেম কোথায় অবস্থিত? প্যালেস্টাইনে অবস্থিত, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছি কোশ্চেন নাম্বার 16, বলেছে বর্ণ শ্রেণীটির দেখে উত্তর দিন। এত দেওয়া আছে, বলছে উপরের শ্রেণীটিতে কতগুলো সি আছে যাদের ঠিক আগে এ নেই কিন্তু পরে পি আছে, মানে সি এর পরে পি হবে কিন্তু আগে এ হবে না, মানে এসিপি হবে না, সোজা কথা, ঠিক আছে, মানে সিপি হবে কিন্তু এসিপি হবে না। তাহলে এইরকম দেখো, তাহলে এই একটা সিপি আছে, তাহলে এইটা হবে। তারপরে দেখো সিপি কোথায় আছে, এইখানে একটা সিপি আছে কিন্তু আগে এ আছে, তাহলে এই সিপিটা হবে না। তারপরে দেখো এইখানে সিপি আছে, হ্যাঁ এই সিপি হবে। তারপরে সিপি এইখানে আছে কিন্তু এটা হবে না। তারপরে দেখো এইখানে সিপি আছে, এইটা হবে। তারপরে এইখানে সিপি, এটা হবে না। তারপরে দেখো এইখানে সিপি, এটাও হবে না। এরপরে এইখানে আর কোথায় আছে, আর কোথাও নেই সিপি, ঠিক আছে। তাহলে আমাদের কটা হলো, 1 2 3টে, তাহলে অপশান এ অ্যান্সার, ঠিক আছে। মানে যেটা হবে না, যেটা হবে সেইটা ভালো করে দেখে নিতে হবে। আর সির পরে যেহেতু পি হবে, তাহলে সিপি ভেবে নাও, সিপিটা হবেই, ঠিক আছে। তাহলে সিপির আগে এ নেই, এইরকম কতগুলো সিপি হচ্ছে, 3টে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17, বলেছে শূন্যস্থান পূরণ করুন। বলেছি দেখো তোমার আগে নাম্বারগুলো খেয়াল করো, এখানে নাম্বার সবগুলো আলাদা আছে, তাহলে নাম্বারটা যদি আমরা চেক করি তাহলে সেখান থেকে পেয়ে যেতে পারি। দেখো 27 থেকে 19, তারপরে 13, আচ্ছা 9 থেকে 13 কত হয়েছে তোমার, 9 4 13, আবার হচ্ছে কি 13 থেকে তোমার 19 মানে 6, ঠিক আছে, 4 6, এটা দেখো 8 বেড়েছে কি, হ্যাঁ এখানে দেখো 8 বেড়েছে, ঠিক আছে, 4 6 8, তাহলে এর আগেরটা কত হবে, 2 বাড়বে, 2 থেকে 9 হবে, তাহলে এখানে 7 হবে, ঠিক আছে। তাহলে শেষে 7 হবে আমাদের অ্যান্সার, কিন্তু 7 দুটোতে আছে, সেক্ষেত্রে অপশান বি আর ডিটা এলিমিনেট হলো। হ্যাঁ, এবারে তাহলে আমরা পরেরটা দেখি। এবারে প্রথমে দেখো এখানে ডাব্লিউ এক্স আছে আর এখানে এ বি আছে, ঠিক আছে, কোনটা হবে সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা প্রথমে দেখো ই, তারপরে সি, তারপরে এ, মানে ই হচ্ছে 5 থেকে 3, মানে ই এর আমি পজিশন ভ্যালুগুলো লিখছি 5 3, তারপরে 1, তারপরে দেখো মানে তোমার 2 2 করে কমছে, ঠিক আছে। তাহলে এখানে ওয়াই থেকে তুমি 2 কমিয়ে দাও, ওয়াই মানে হচ্ছে গিয়ে কত 25, 25 থেকে 2 কমালে কত হবে 25, 25 থেকে 2 কমালে 23, 23 মানে ডাব্লিউ দিয়ে স্টার্ট হবে, ডাব্লিউ দিয়ে স্টার্ট, দেখো এ আর সি এর মধ্যে একমাত্র এতে আছে, ব্যাস সেটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 18, বলেছে কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের মধ্যে 200 টাকা বেশি, শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করেন। ব্যবসার শেষে মোট এত টাকা লাভ হলে রাম কত টাকা লভ্যাংশ পাবেন? দেখো এইখানে টোটাল হচ্ছে গিয়ে মূলধন হচ্ছে গিয়ে 3 জনের মিলে হচ্ছে 7,000 টাকা। হ্যাঁ, সেখানে বলেছে মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি। তাহলে যদুরটা আমরা যে যদি ধরে নিই তাহলে সেখান থেকে শ্যামের কত হবে, হ্যাঁ শ্যামের যদুরটা আমি ধরলাম সাপোজ এক্স, ঠিক আছে, তার আগে আসবে শ্যাম, তাহলে শ্যামেরটা কি বলেছে দেখো, শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি মানে এক্স প্লাস 400, আর রাম মানে এটা হচ্ছে গিয়ে শ্যাম, তারপরে হচ্ছে গিয়ে রামের কত হবে, রাম আবার কি বলেছে শ্যামের থেকে 200 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 400 প্লাস 200 মানে এক্স প্লাস 600, তাহলে এই সবগুলোরই যোগফল ইকুয়াল টু হচ্ছে গিয়ে 7,000 টাকা হবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা সবার আলাদা আলাদা পেয়ে যাবো। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে দেখো এখান থেকে, তাহলে এক্স ইকুয়াল টু একবারে বের করছি, 7,000 থেকে তোমার কত বাদ যাবে, প্রথমে 6 4 10 মানে হচ্ছে গিয়ে 1,000 বাদ চলে যাবে, মানে 6,000 পড়ে থাকবে, 6,000 বাই হচ্ছে গিয়ে তোমার 6,000 বাই হচ্ছে 3x ছিল মানে 3,
মানে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 2000, ঠিক আছে। তাহলে যদুর ছিল হচ্ছে 2000 টাকা, তাহলে তিনজনে আমরা রেশিও একবারে বের করছি, তাহলে হচ্ছে শ্যামের কত হবে 2400 টাকা, আর হচ্ছে গিয়ে রামের কত হবে 2600 টাকা। ব্যাস, এবার রেশিওগুলো বের করো তিনজনের, 1 2 দুটো করে শূন্য কেটে দিলাম, তারপরে 2 কাটলে এটা হচ্ছে গিয়ে 13 2 26, 12 2 24, 10 2 20। ওকে, তাহলে এবার এটা যোগ করো, 3 2 5 30 35, তাহলে এই 35 ইউনিট টোটাল যদি লাভ হয়, 35 ইউনিট ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3500। ওকে, রামের লভ্যাংশ হচ্ছে গিয়ে তোমার 13 ইউনিট, তাহলে 13 ইউনিট ইকুয়াল টু 1300, তাহলে রামের লভ্যাংশ হচ্ছে 1300 টাকা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 19, বলেছে এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 2/3 সময়ে অতিক্রম করে থাকলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা ছিল। ঠিক আছে, আচ্ছা, টোটাল হচ্ছে গিয়ে তার অর্ধাংশ, টোটাল 120 কিলোমিটার পথ। ঠিক আছে, 120 কিলোমিটারের পথ মানে হচ্ছে যে অর্ধেক 60, সেইটা বলেছে 2/3 সময়ে অতিক্রম করে। ঠিক আছে, 2/3 সময়ে অতিক্রম করে, তাহলে এই 60 প্রথম 60টা, হ্যাঁ, তার টাইম লেগেছে কত না, হচ্ছে টোটাল হচ্ছে কি 20 ঘন্টা টাইম, তার 2/3 3/5, ঠিক আছে, এতটা টাইম লেগেছে। তাহলে তোমার বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ, আচ্ছা এটা প্রথম অংশের গতিবেগ, প্রথম অংশের গতিবেগ আমরা বের করে লাভ নেই। ঠিক আছে, এটা গেল প্রথম অংশ, আমার দ্বিতীয় অংশের গতিবেগ দরকার। দ্বিতীয় অংশ হচ্ছে 60, ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে তার কত টাইম লেগেছে, এইটা 20 × 3/5, এই টাইমটা তুমি আগে বের করে নাও। তাহলে হচ্ছে কি 5 4 20, 4 3 12 ঘন্টা, তাহলে পড়ে থাকলো 20 - 12, মানে হচ্ছে কি 8 ঘন্টা পড়ে আছে। সেই 8 ঘন্টায় পরবর্তী 60 কিলোমিটার সে যাবে, তাহলে সেক্ষেত্রে স্পিড কত হবে, ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টাইম, 60/8, তাহলে এটাকে সিম্পলিফাই করো, 4 কাটো, 4 2 8, 4 15 60, তাহলে হচ্ছে গিয়ে 7.5 হবে গিয়ে তার ওই বাকি অংশের গতিবেগ, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 20, বলেছে ABCDEF 7 জন পূর্ব দিকে মুখ করে একটি বেঞ্চে বসে আছে। তাহলে পূর্ব দিক মানে আমাদের প্রিন্সিপাল ডিরেকশন, এই দিকে হচ্ছে পূর্ব ইস্ট, উপরের দিকে হচ্ছে নর্থ, আর এদিকে হচ্ছে সাউথ, নর্থ সাউথ, আর এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে পূর্ব দিকে সবাই মুখ করে বসে আছে। আচ্ছা, বলছে সি ডি এর ডান দিকে আছে, তাহলে আমরা এখানে ধরো সি দিয়ে দিলাম, সি হচ্ছে ডি এর ডান দিকে, তাহলে ডি এই দিকে মুখ করে আছে, সবাই এই দিকে মুখ করে আছে। ঠিক আছে, তাহলে ডি এর ডান দিকে দেখো সি আছে। বি যে কোনো একটি প্রান্তে বসে আছে এবং ঠিক তার পাশেই বসে আছে। আচ্ছা, জিইএফ এর ঠিকানা ঠিক মাঝখানে বসে আছে। আচ্ছা, ই আর এফ এর ঠিক মাঝখানে বসে আছে। এবার ডি দক্ষিণ দিক থেকে তৃতীয় অবস্থানে আছে। আচ্ছা, ডি হচ্ছে দক্ষিণ দিক থেকে তৃতীয় অবস্থানে আছে। আচ্ছা, তাহলে আমরা একটু ছবিটা নিচের দিকে আঁকি, মানে এইখানে আমরা ডি যদি ধরি, তাহলে ডি এর ডান দিকে হচ্ছে সি আছে, দক্ষিণ দিক থেকে তৃতীয়, মানে এইখানে একজন কেউ আছে, তারপরে এ হচ্ছে গিয়ে মানে এইখানে 1, এ 2, এ হচ্ছে 3 নম্বরে আছে। ওকে, আচ্ছা, এবারে বলেছে জি ই আর এফ এর ঠিক মাঝখানে বসে আছে, হ্যাঁ, আর বি যে কোনো একটা প্রান্তে বসে আছে। আচ্ছা, টোটাল আমার 7 জন, বেঞ্চের অপর প্রান্তে কে বসে আছে। আচ্ছা, তাহলে বি তো আমার হবে না, তাহলে পড়ে থাকলো, দেখো এখানে জি হচ্ছে ই আর এফ এর মাঝখানে। ঠিক আছে, ই আর এফ এর মাঝখানে। আচ্ছা, তার আগে আরেকবার রিচেক করে নিই, পূর্ব দিকে মুখ করে আছে, সি ডি এর ডান দিকে বসেছে, বি যে কোনো একটি প্রান্তে বসেছে, ই ঠিক তার পাশেই। আচ্ছা, দেখো এইখানেই হচ্ছে ধরতে পারবে, দেখো এই যে বি যে কোনো একটি প্রান্তে বসে আছে, ই ঠিক তার পাশেই বসে আছে। তাহলে দেখো এইখানে তো তোমার বি হতে পারে না, কারণ এর পাশে তোমাকে কে বসবে, ই বসবে, তাহলে এইখানে একটা গ্যাপ আছে শুধু, তাহলে এইখানে হতেই পারে না। তাহলে তোমার 1 2 3 এখানে হচ্ছে গিয়ে 4,
5 6 7 জন টোটাল, তাহলে এইখানে অবভিয়াসলি বি বসবেই। ঠিক আছে, ঠিক আছে, তার পাশে হচ্ছে ই বসবে, হলো। তারপরে বলেছে জি হচ্ছে ই আর এফ এর মাঝখানে। ঠিক আছে, তাহলে এইখানে ই আর এইখানে এফ দিয়ে দাও, তাহলে এইখানে হয়ে গেল জি, তাহলে পড়ে থাকলো কে না এ, তাহলে এ হচ্ছে গিয়ে অপর প্রান্তে বসবে, মানে অপর প্রান্তে কে বসবে বেঞ্চের অপর প্রান্তে, অপশান এ, অপশান এতে এ আর কি, তাহলে অপশান এ হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21, বলেছে পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? ঠিক আছে, আচ্ছা, বর্গের পার্থক্য মানে প্রথমটা যদি ধরো সাপোজ এক্স হয়, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তোমার কি হবে, বা প্রথমটা যদি এক্স প্লাস 1 হয়, ঠিক আছে, দ্বিতীয়টা হবে কি এক্স, তাদের বর্গের পার্থক্য বলেছে, মানে এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার ইকুয়াল টু বলেছে 37। ঠিক আছে, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? ভাই এটাকে এইভাবেও ভাবতে পারো, হ্যাঁ, কারণ একবারে বেরোয় যাবে। আমরা যদি বৃহত্তম সংখ্যাটা এক্স ধরি, তাহলে ক্ষুদ্রতমটা হবে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, এই দুটো ডিফারেন্স হচ্ছে তোমার 37 হবে। এবার এক্সের ভ্যালু তুমি অপশান টেস্ট করো, এবার 17, এখানে প্রথমে যদি 17 বসাই, 17 17 189, ঠিক আছে, সরি 289 মাইনাস হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 16, মানে 256। দেখো 9 থেকে 6 গেলে তার 37 হবে না, তাহলে প্রথম অপশান হবে না। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তোমার 20, হ্যাঁ, এক্সের ভ্যালু যদি 20 হয়, তাহলে এটা হবে 19, 20 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 400 মাইনাস 19 স্কোয়ার 361, দেখো সেটাও নট ইকুয়াল টু হচ্ছে 37, তাহলে অপশান বিও হবে না। অপশান সি দেখো 18 স্কোয়ার 324 মাইনাস 17 স্কোয়ার 289, তাহলে 14 থেকে 9 গেলে তোমার 7 হবেই না, তাহলে পড়ে থাকলো আমার অপশান ডি, তাহলে অপশান সিও হচ্ছে না, তাহলে 361 মাইনাস হচ্ছে 18 হচ্ছে 324। ঠিক আছে, 11 থেকে 4 দেখো এটা 37 হচ্ছে, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, না হলে তোমাকে এইখান থেকে দ্বিঘাত সমীকরণ করে বের করতে হবে। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 22, বলেছে প্রদত্ত শব্দগুলিকে সঠিক অর্থবহ অনুক্রমে সাজাও, মানে বর্ণ, অনুচ্ছেদ, বাক্য, রচনা, শব্দ। ঠিক আছে, প্রথমে আসবে কি বর্ণ, 1 নম্বরে বর্ণ হবে, তাহলে 1 দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে অপশান বি সেক্ষেত্রে হবে না। তারপরে আসবে কি না হচ্ছে শব্দ, বর্ণ থেকে আসবে শব্দ, মানে 1-এর পরে 5 হবে, 1-এর পরে 5 হবে, তাহলে অপশান সি হবে না, 1-এর পরে 3 আছে। তারপরে দেখো এখানে 3 আছে, তারপরে দেখো 4 আর 2 এর মধ্যে কে শেষে আসবে, 4 আর 2, 4 কোথায় রচনা আর 2 হচ্ছে অনুচ্ছেদ। দেখো প্যারাগ্রাফ আর এসে অনেকগুলো প্যারাগ্রাফ নিয়েই তবে হচ্ছে এসে, মানে 4টা সবার শেষে আসবে, 4 সবার শেষে কোনটা আছে না অপশান এতে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23, বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমলে প্রস্থ 10 মিটার বাড়লে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার? ঠিক আছে, আচ্ছা আমরা বলেছি এটি একটি বর্গক্ষেত্রে পরিণত। আচ্ছা আমরা ধরে নিই দৈর্ঘ্য প্রস্থ ধরে নিলাম কি না হচ্ছে গিয়ে তোমার একটা এক্স একটা ওয়াই, তাহলে 2 × x + y, এইটার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত না 160, বা এখান থেকে x + y = আমরা পেলাম কত না 80। ওকে, আবার একটা কন্ডিশন বলেছে, দেখো দৈর্ঘ্যের সঙ্গে 10 যোগ, ঠিক আছে, আর দৈর্ঘ্য x - 10, হ্যাঁ, আর প্রস্থ থেকে 10 মিটার বাড়ালে, প্রস্থটাকে আবার 10 মিটার বাড়ালে, মানে y + 10 করলে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, মানে কি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায়, মানে এইটা = এইটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি x - y = হচ্ছে গিয়ে তোমার পাচ্ছি 20, তাহলে দেখো x + y 80, x - y হচ্ছে গিয়ে দিস, তাহলে এখান থেকে আমরা সলভ করে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব, তাহলে এই দুটোকে যোগ করে দিলে দেখো 2x = হচ্ছে 100, ঠিক আছে, তাহলে x = 50 পেয়ে গেলাম, তাহলে একটা y = কত হবে, দুটোর যোগফল হচ্ছে 80, ঠিক আছে, তার মধ্যে একটা 50, মানে বাকিটা হচ্ছে 30, ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তাহলে কি চেয়েছিল ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 50 × 30, মানে 5 × 3 = 1500 হবে গিয়ে ক্ষেত্রফল, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 24, বলেছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল এত,
ওকে, বাক্সটির বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল, আচ্ছা 144, মানে হচ্ছে গিয়ে তোমার এই যে বর্গাকার যে ভূমিটা তার হচ্ছে গিয়ে বাহু কত হয়ে গেল 144-এর বর্গমূল, মানে হচ্ছে গিয়ে তোমার 12 হয়ে গেল। এবার বাক্সটি উচ্চতা 10 সেমি হলে তার ভেতরের প্রতি বর্গ সেমি 10 টাকা হিসাবে উপর পাত বসাতে কত টাকা খরচ হবে, মানে কি সমগ্র তলের ক্ষেত্রফল আর কি। হ্যাঁ, বাক্সটির মানে ভেতরে আর কি কটা তল দেখো না, সেটা হচ্ছে গিয়ে তোমার এরকম করে হাইটটা হচ্ছে গিয়ে সেখানে 10, ঠিক আছে, 10টা হচ্ছে গিয়ে তোমার হাইট হবে আর কি। মানে এটা 3 ডাইমেনশনাল ফিগার। তাহলে দেখো তোমার এই মানে নিচের যেটার এরিয়া আর উপরের যেটা এরিয়া, হ্যাঁ সেই দুটো তো সেম হবে, প্লাস হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে, দুটো জিনিস যোগ করে নাও। তাহলে আমরা এই দুটো করে দিচ্ছি। তাহলে দেখো তোমার অ্যাকচুয়ালি 4 দেওয়ালের ক্ষেত্রফল প্লাস হচ্ছে গিয়ে ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে না তোমার 144 × 2 হবে, ঠিক আছে, 144 × 2 প্লাস হচ্ছে ভূমির ক্ষেত্রফল মানে পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে বর্গক্ষেত্রটার পরিসীমা কি 4 × 12 ইন্টু হচ্ছে উচ্চতা হচ্ছে কি 10, এই টোটাল কত হচ্ছে দেখো। এর সঙ্গে তোমার প্রতিটা 10 টাকা হিসাবে রুপোর পার, মানে এত ইন্টু 10 করে দেবো, যা হবে অ্যান্সার। 144 × 2 মানে হচ্ছে 288 প্লাস এখানে হচ্ছে 12 × 4 = 48, মানে হচ্ছে 480। তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 8 আর হচ্ছে গিয়ে 8 8 16 6 আর হচ্ছে গিয়ে 4 2 6 1 7। তাহলে এর সঙ্গে আর ইন্টু 10 হবে, তাহলে এত ইন্টু 10 মানে হচ্ছে গিয়ে তোমার 7680 হবে গিয়ে তোমাদের অ্যান্সার। 7680 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল প্লাস 2 × ভূমির ক্ষেত্রফল করলে ভেতরেরটা পুরোটা যে কতটা পাদ লাগবে সেটা আমরা পেয়ে যাব। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25 আর আজকের লাস্ট কোশ্চেন। নেক্সট দিন আমরা বাকি 25 কোশ্চেন ডিসকাস করব, নাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে, ঠিক আছে। দেখো কি বলেছে, এক ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল, তিনি হলেন আমার কন্যার পিতার একমাত্র ভাই। ভদ্রলোক রঞ্জনের কে হন, ঠিক আছে। দেখো কি বলেছে, তাহলে রঞ্জন বলছে তিনি হলেন আমার কন্যার পিতার, মানে দেখো রঞ্জনের কন্যার পিতা মানে রঞ্জন নিজে, এইটুকু হয়ে গেল রঞ্জন নিজে, তার রঞ্জনের পিতার একমাত্র ভাই, রঞ্জনের বাবার একমাত্র ভাই মানে কি রঞ্জনের কাকা। তাহলে ভদ্রলোক হচ্ছে রঞ্জনের কাকা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, তাহলে আজকে আমাদের এই 25 কোশ্চেন অবধি থাকলো। নেক্সট দিন আমরা বাকি 25 কোশ্চেন সলভ করব। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই টাইপের ভিডিও রেগুলার যদি পেতে চাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, ভালো থাকবে, বাই।